দর্শক, মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠান ইফতেখার আলম আপনাদের স্বাগত জানাচ্ছে। সপ্তাহের 5 দিন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ, যিনি তার মতামত এবং বিশ্লেষণ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেন। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে কর ও করনীতি। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম। কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে যে জিনিসটা জানতে যাবো সেটা হচ্ছে নতুন প্রত্যক্ষ কর আইন নিয়ে কিন্তু খসড়া নিয়ে কিন্তু আপনারা আলোচনা হচ্ছে বেশ, আমরা পত্রপত্রিকা এবং মিডিয়াতেও দেখেছি। বিষয়টা আপনার কাছে পুরোটাই জানতে চাচ্ছি। আসলে এই খসড়াটা প্রথমে প্রণয়ন করা হয় 2011 সালে। তারপরে পরবর্তীতে এটা আরও সংশোধন করে 2013 সালে আরও পরিমার্জিত একটি খসড়া তৈরি করা হয়। তো প্রথম খসড়াটি যেটা ছিল সেটা আপনার জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আপনার আইএফসির একটি চুক্তি অনুযায়ী তারা একটি এক্সপার্ট দিয়ে আমাদেরকে হেল্প করেছিল। তাদের সাহায্য সহযোগিতায় প্রথম খসড়াটা তৈরি করে এটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। ওয়েবসাইটে দীর্ঘদিন থাকার পর 2013 সালে পরিমার্জিত খসড়াটি পরিণত হয়। তো এখন আপনি জানেন যে আমরা 1922 সালের যে মূল আইন, যেটা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের 3টি দেশেই তখন থেকেই ব্যবহৃত হয়ে আসছিল, সেটা আমরা এর পরিশুদ্ধ করেছি 1984 সালে। আবার ভারত করেছে পরবর্তীতে 1961 সালে সম্ভবত। পাকিস্তান 2001 সাল থেকে এরা পরিবর্তন করে একটি নতুন ভার্সনে তারা এখন কাজ করছে। তো এখানে আমাদের এই পুরানো যে আইনটি, আমরা এখন 1984 সালের যেটি অর্ডিন্যান্সের উপর কাজ করছি, এটা আপনি জানেন যে এটা একটা অর্ডিন্যান্সটা এই জন্য যে তখন সামরিক সরকারের সময় এটা প্রণীত হয়। তো এই অর্ডিন্যান্স থেকে বের হয়ে যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় রাজস্ব বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়কর আইন অ্যাক্ট প্রণয়ন করা। সেই জন্যই আমরা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে এবং বিভিন্ন মহলের সাহায্য সহযোগিতায় এটার উপরে কাজ চলছিল। তো এখন যে খসড়াটি প্রণীত হয়েছে সেটা প্রণীত হয়েছে কিন্তু ইংরেজিতে। আচ্ছা। অথচ জাতির কাছে আমাদের মানে জাতীয় রাজস্ব বোর্ডের যেটা একটি ওয়াদা আমি বলবো যে এই আইনটি বাংলায় প্রণীত হবে। এবং আইন মন্ত্রণালয়ও কিন্তু নির্দেশনা দিয়েছে যে সমস্ত এখন যে সকল আইন প্রণীত হবে এগুলো বাংলায় প্রণীত হবে। তাহলে দেখেন সবচেয়ে বড় সমস্যা যেটা খসড়া হয়েছে সেটা ইংরেজিতে, এটা তো আর আমাদের বাংলায় করতেই হবে। আবার এই আইনের অনেক অনেক বিধান করা হয়েছে যেগুলো ধরেন আমাদের সমাজ এবং সংস্কৃতির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ এবং এটা কত ব্যাপকভাবে বৈপ্লবিক পরিবর্তন করছে কিনা, নাকি বিবর্তনমূলকভাবে আগাতে চাচ্ছে, এবং এটা সহজবোধ্য কিনা, কিংবা এখানে যে সকল প্রস্তাব নিয়ে আপনার আলাপ আলোচনা চলছে, যেমন ধরেন সকল কোম্পানির আয়কর একই রকম হবে আমাদের দেশে, অথচ রয়েছে যেমন ধরেন এই টোবাকো আমাদের, তারপরে ধরেন যে মোবাইল ফোন, এইসব সেক্টরে আমরা কর আরোপ করি 45% হারে, অথচ আমাদের এখানে লিস্টেড কোম্পানি ট্যাক্স করা হয় আপনি জানেন 25% হারে। তা এখন ওখানে আমি যদি এই করগুলো এতখানি ব্যাপকভাবে কমিয়ে আনি, তাহলে ধরেন আমাদের রাজস্বে একটি বিরাট ঘাটতি দেখা দেবে। তো এইরকম নানান রকমের প্রস্তাব রয়েছে। তারপরে ধরেন এখানে প্রস্তাব আরও রয়েছে যে উৎসে কর আমরা অনেক এক্সপান্ড করতে করতে এখন প্রায় 54টি খাত থেকে আমরা উৎসে কর আহরণ করে থাকি। উৎসে কর আহরণ করাটা আমাদের দেশের এই সমাজে এটা একটা অত্যন্ত একটা সুবিধাজনক পদ্ধতি। এখান থেকে ট্যাক্সটা আদায় হলে কর দাতারা এখানে আপনার পরে যখন আয় তার হয়ে যায় তখন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে না, কারণ তার যখনই আয় অর্জিত হয় তখনই উৎসে আমরা কেটে নেই। এগুলো কিন্তু আমাদের দেশের জন্য একটা সুবিধাজনক একটি পদ্ধতি। কিন্তু এইসব প্রস্তাবে বলা হয়েছে যে এই উৎসে করকর্তনের খাত আরও কমিয়ে আনা। তো এই ধরনের যে নানা রকমের তর্ক বিতর্ক চলছে। তারপরে এখানে এই নতুন আইনে এমনও তর্ক চলছে
যে আমরা যেমন কত কত ক্ষেত্রে আমরা চূড়ান্ত কর আরোপ করে থাকি, তো এটা আদৌ রাখা যাবে কিনা, রাখা উচিত কিনা, এটা নিয়ে তর্ক চলছে। তারপরে আপনার ধরেন আমরা একটা মিনিমাম ট্যাক্স নিয়ে থাকি, নন পারফর্মিং অনেক কোম্পানি রয়েছে যেখানে একটা মিনিমাম ট্যাক্স নেওয়া হয়ে থাকে, এটাও আদৌ থাকবে কিনা, এগুলো নিয়ে তর্ক বিতর্ক চলছে। কিন্তু আসলে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এটা ভেবে দেখছে যে আমাদের দেশের জন্য যুগোপযোগী সবচেয়ে কোনটা হবে এবং কোনটা আমাদের জন্য, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সুইটেবল হবে, এবং এটা কোনটা আমাদের এই যে ঐতিহাসিকভাবে যে আমরা অর্জন করেছি, আমাদের ওই যে 1922 সালের আয়কর আইনের কথা আপনাকে যে বললাম, এইটার পর যে 84 সালের পরেও আমরা যেটা আছি, এটা কিন্তু একটা শক্ত আইনি ভিত্তি, একটা স্ট্রং একটা ইয়ের মধ্যে আমরা, এটা কিন্তু আমরা আছি, জুরিসপ্রুডেন্সের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা কিন্তু অত্যন্ত মজবুত একটা ভিত্তি আমাদের দিয়েছে এবং সারা দেশের মানুষ এটার সাথে পরিচিত। তো এটার থেকে কতটুকু আমরা বেরোয় আসতে পারবো, এইগুলা নানা রকমের তর্ক বিতর্ক প্রয়োজন রয়েছে এবং আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার প্রয়োজন রয়েছে। তবে এই যে কথাগুলো বললাম, তারপরেও কিন্তু এটাও অনস্বীকার্য যে আমাদের আয়কর আইনের কিন্তু পরিবর্তন প্রয়োজন রয়েছে। আমরা বিভিন্ন সময়ে নানা রকম পরিবর্তন করতে করতে কোনো কোনো ক্ষেত্রে অসঙ্গতির সৃষ্টি হয়েছে এবং অনেকগুলো কর, ধরেন একই প্রকৃতির কর, সেগুলো হয়তো ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে। এটা কিন্তু একটা মানুষের জন্য বোঝার জন্য একটা কঠিন হয়ে যায়। জি। তো এগুলো এক জায়গায় আনা প্রয়োজন, আবার অনেক সেকশন আমরা বাদ দিয়ে দিয়েছি, গ্যাপ রয়ে রয়ে গেছে, এগুলা আরো কম্পাটেবল করা দরকার। তো সেজন্য আমি মনে করি যে আসলে আমাদের এই কর আইন, প্রত্যক্ষ কর আইন, এটা আরো সুন্দর করে আমাদের তৈরি করা দরকার এবং এটা জাতীয় রাজস্ব বোর্ড, আমি যতটুকু জানি তারা অত্যন্ত সিরিয়াসলি কাজ করছে এবং তারা অতি সত্বর এই নতুন একটি কর আইন প্রণয়ন করবে এবং যেটা আপনি দেখবেন বাংলাদেশের জন্য অত্যন্ত উপযুক্ত এবং একটি উন্নয়নমুখী দেশ হিসাবে আমাদের যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের কর আইন প্রয়োজন, সেটাই তারা প্রণয়ন করবে। আমরা দেখতে পাই যে নতুন কোনো আইনের প্রণয়ন বা খসড়া নিয়ে যখন কথা চলে তখন পক্ষ বিপক্ষে কিন্তু অনেক তর্ক বিতর্কের সৃষ্টি হয়, যতদিন না সেটি আমরা যদি বলি স্বাভাবিকভাবে সবার কাছে এসে সে জিনিসটি ইমপ্লিমেন্টের জায়গায় পৌঁছে যায়। তো এখন এই জিনিসটা যখন আমরা পাবো, সেই জিনিসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং অবস্থানগত পরিবর্তন হতে পারে। এ ধরনের পরিবর্তন যদি আসে, জিনিসগুলোকে কি সাদরে গ্রহণ করার জন্য এনবিআর প্রস্তুত কিনা? অবশ্যই। আপনাকে যেটা বললাম যে 2011 সালে যেটা খসড়া তৈরি হয়েছিল, সেটা কিন্তু প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হয়েছে, আপনার ট্রেড বডিদের সাথে আলোচনা হয়েছে, এমনকি কক্সবাজারে যে 3 দিনের একটি রিট্রিটে যে কর বিভাগ এবং আপনার বিভিন্ন এক্সপার্টদের সাথে 3 দিন ব্যাপী আলোচনা হয়েছে। এই যে মিথস্ক্রিয়া, দুই পক্ষের সাথে আলোচনা, কিংবা যারা এর স্টেক হোল্ডার, আমাদের ব্যবসায়ীরা কিংবা আমাদের অন্যান্য করদাতারা, তাদের প্রত্যেকটা শ্রেণীর সাথে আলোচনা করতে হবে। এবং আমি মনে করি যে শুধু আলোচনাই না, এটা কিছুটা টেস্ট করেও দেখা দরকার। এটা বাস্তবায়নের আগে দু একটি বিষয় টেস্ট করে, পরীক্ষা করে দেখা দরকার, যেটা বাস্তবায়ন করলে এটার ফলাফলটা কি। যেমন আমাদের আমরা, আপনার এখন যে রেভিনিউর যে অনেকগুলো উদ্দেশ্য বলে থাকি, জি। আপনার এখানে আমাদের ধরেন এই নতুন আইনটা যেটা করব, আমাদের কিন্তু অনেকগুলো জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ, আপনার যে রাজস্বটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের আদায় করতেই হবে। তারপরে ধরেন এখানে একটা কনফ্লিক্ট রয়ে গেছে, আদর্শিক একটা কনফ্লিক্ট রয়ে গেছে, বাস্তবতার একটি কনফ্লিক্ট রয়েছে। যে আপনি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা বলা হয়, বেস্ট প্র্যাকটিস অনুযায়ী আপনি একটা অত্যন্ত সুন্দর একটি আইন প্রণয়ন করলেন, কিন্তু দেখা গেল বাংলাদেশের বাস্তবতার সাথে কোনো কোনো ক্ষেত্রে মিল হলো না। মূল হলো না। তো এই যে আদর্শিক আইডিয়াল সিস্টেম আর বাস্তবতা, এই দুটো আপনাকে কিন্তু নজরে নিতে হবে। তারপরে আমাদের দেশের মানুষের দাবি যেটা, এটা সহজবোধ্য হইতে হবে, সহজগম হইতে হবে। তারপরে এটা পরিচিতি হইতে হবে, মানে আপনার যেমন ধরেন আমরা দীর্ঘদিন ধরে আয়কর আইন নিয়ে কাজ করি, আমাদের কতগুলো ধারা রয়েছে, যে 93 ধারা, 82 ধারা,
এই যে আমরা আয়কর নিয়ে যারা ডিল করে তারা কিন্তু এইসব অনেক ধারা আছে, এই 19 ধারা, এগুলো কিন্তু তাদের পরিচিত, এটা নিয়ে সবসময় হ্যান্ডেল করে। এইগুলোর থেকে আপনি যখন হঠাৎ করে আপনি যদি একটা অন্য ধারা বলেন, এটা কিন্তু একটি আনলার্নিং প্রসেসের দরকার আছে, আবার লার্নিং প্রসেসের দরকার আছে। প্রথমে আপনাকে ভুলতে হবে, তারপর তারপর আপনাকে শিখতে হবে। এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং দেশ এবং জাতিকে, করদাতাদের এদের জন্য প্রস্তুত রাখতে হবে। আর আমাদের, আপনাকে যেটা বললাম যে আমাদের যে উন্নয়ন চাহিদা, যেটা বাংলাদেশের, আপনি তো জানেন পৃথিবীতে এখন বাংলাদেশ, আমি একটা স্টাডিতে দেখেছিলাম, সম্ভবত একটা বস্টনের একটা রিসার্চ অর্গানাইজেশন স্টাডি করেছে, যে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু উন্নয়নশীলের মধ্যে পোটেনশিয়াল দিক দিয়ে এর যে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে, এর মধ্যে এর স্থান 3 নম্বর। আমি বস্টনের একটা স্টাডিতে দেখেছিলাম 3 নম্বর অবস্থানে রয়েছে। অর্থাৎ এই দেশ এত দ্রুত গতিতে আগানোর জন্য প্রস্তুত, এবং এর যে সম্ভাবনা রয়েছে সেটার সাথে আপনার আমাদের আয়কর আইনের মিল রাখতে হবে। সৈয়দ আমিনুল করিম, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফেরত এসে আমরা এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলছি। ধন্যবাদ। দর্শক, মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। আয়কর নীতি এই বিষয়ে আমরা কথা বলছি এনবিআর এর সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিমের সঙ্গে। আমরা নতুন প্রত্যক্ষ আইন যেটি আছে সেটির ব্যবহারের বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলছিলাম প্রথম দিকে। জি, আপনাকে যেটা বললাম একটু আগেই, যে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সমস্ত প্রচেষ্টা এখন নেওয়া হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার যেভাবে গড়ে উঠছে, আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে আমাদের এখানে 100টি ইকোনমিক জোন হবে। তা এখন আপনি এই 100টি ইকোনমিক জোন করবেন, আর এখানে কোনো কর পুনর্জনা দেবেন না, এটা কেমন সঙ্গতিপূর্ণ হবে? তো এখন সেই জন্য আমাদের কর আইনে এই যে আমি উন্নয়নের জন্য যে ইকোনমিক জোনগুলো করব, সেখানে এই যে প্রয়োজনীয় কর পুনর্জনা কিন্তু দিতে হবে। আবার ধরেন আমাদের দেশে আমরা কতকগুলো জিনিসকে আমরা মনে করে থাকি যে যেগুলো আমাদের দেশের জন্য ক্ষতিকর, আবার আমরা মনে করে থাকি কোনো কোনো জিনিস আমাদের জন্য, আমাদের অর্থনীতির জন্য লাভজনক। যেমন আপনাকে উদাহরণ একটা দেই, রাইস ব্রান অয়েল, এটা অত্যন্ত স্বাস্থ্যকর, এবং বাংলাদেশের যে চালের যে গুঁড়ো রয়েছে, এখানে অনেক অপচয় হয়, এখান থেকে ব্যাপক তেল উৎপাদন করার কিন্তু সুযোগ রয়েছে। তো এটাকে আমাদের যেমন প্রণোদনা দেওয়া প্রয়োজন। আবার এর বিপরীতে আমি একটা উদাহরণ দেই, টোবাকো। টোবাকো আমাদের দেশের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা আপনি রাষ্ট্রকে যদি 10,000 কোটি টাকা কর দিয়ে থাকে, স্বাস্থ্য খাতে জনগণের যে ব্যয় হয় হয়তো তার দ্বিগুণ খরচ করতে হয় জনগণকে। অর্থাৎ এটা একটা সোশ্যাল লায়াবিলিটি কিন্তু। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। কোনটাকে আমি ইনসেনটিভ দিব, কোনটাকে আমি ইনসেনটিভ দিব না, কিংবা কোনটাকে আমি পেনাল রেটে, অধিক রেটে কর আরোপ করব, যাতে সমাজে ব্যবহার কম হয়। তো এইগুলা দৃষ্টিগুলা আমাদেরকে কিন্তু দিতে হবে উপযুক্তভাবে। তো আমার মনে হয় যে আমাদের এইবারের যে আয়কর আইনটি প্রণীত হবে, এগুলো সকল দিক কিন্তু বিবেচনা করা হবে। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, যে আমাদের আয়কর আইন যেটা এখন, যে অর্ডিন্যান্সের উপর আমরা চলছি, এটা কিন্তু সে 84 সালের অর্ডিন্যান্স বলাটা কিন্তু সঠিক হবে না। প্রত্যেক বছর কিন্তু আমরা পরিবর্তন করে আসছি। এটা একটা ডাইনামিক আইন, এটা গতিশীল আইন, এটা প্রত্যেক বছর পরিবর্তন হচ্ছে। আমাদের প্রয়োজন, সমাজের প্রয়োজন, আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস যেগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটার দিকে খেয়াল রেখে রেখে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা পরিবর্তন করে আনছি, যেটা ভারতেও সাধারণত একই করা হয়ে থাকে। এবং আপনি জেনে থাকবেন হয়তো যে ভারতে এই আইনটি পরিবর্তনের সূচনা হয় 2004 সালে। 2015 সালে ভারতীয় অর্থমন্ত্রী এইটা বলে দিয়েছেন যে এইটা ভারতের জন্য প্রয়োজন নাই। তো এই যে একটি ভারতের মতো একটি গণতান্ত্রিক এবং একটা অর্থনৈতিকভাবে অগ্রসরমান দেশের যে অবজারভেশন, সেটা আমাদের জন্য একটি শিক্ষা আমি বলে মনে করি। তা আমাদেরও সেই রকম বৈপ্লবিক কোনো পরিবর্তনে না যেয়ে আমাদেরকে কিন্তু এটাকে বিবর্তনমূলক, ধীরে 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 গ্র্যাজুয়ালি আমাদের এই পরিবর্তনগুলো আনতে হবে। যে ধরেন আমরা
যদি আইডেন্টিফাই করি যে আমার এই ক্ষেত্রে পরিবর্তন করতে হবে, আমরা আস্তে 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 এইটুক করলাম, এইটুক করলাম, এইটুক করলাম, এরকম করে আমাদের সমাজের সাথে, আমাদের অর্থনীতির সাথে খাপ খাইয়ে আমাদেরকে আগাতে হবে। তবে এই আইনটি আমরা যখন ওই নতুনভাবে করতে পারবো, তখন দেখবেন যে আমাদের যে এখন অসুবিধাও রয়েছে, কিন্তু জনগণের কাছে কিন্তু দুর্বোধ্য মনে হয়। কারণ এই ইংরেজিতে প্রণীত, মানুষ কিন্তু এটা বুঝে কিন্তু সহজে এটা বোধগম্য তাদের কাছে হয় না। তা সেজন্য এই যে বাংলা করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ, সাধারণ করদাতা যেন পড়ে বুঝতে পারে তাকে কোন কোন ক্ষেত্রে কর দিতে হবে, কি করলে সে কর রেয়াত পাবে, কি করলে সে আইন ভঙ্গ করবে না, তার তার দায়িত্ব কি সমাজের প্রতি, কখন তার রিটার্নটা জমা দিতে হবে, এগুলো কিন্তু সহজবোধ্যভাবে বাংলায় আনা দরকার হবে। আর আমরা যেটা চিন্তা করছি এখন, মানে জাতীয় রাজস্ব বোর্ড যেটা ভেবে দেখছে, সেটা অনেক বড় কাজ। কিন্তু সেখানে শুধু আয়কর আইন পরিবর্তন করলেই হবে না, সমস্ত আয়কর ফর্ম যেগুলো রয়েছে, এখানে আমার প্রায় 150-র উপরে ফর্ম রয়েছে, এগুলো সব ফর্ম পরিবর্তন করতে হবে, রিটার্ন পরিবর্তন করতে হবে, করে একটা সুবিধাজনক সময়ে এটা কিন্তু বাস্তবায়নে যেতে হবে। সৈয়দ আমিনুল করিম, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রতারণা যে জিনিসটি, সেটা দিন দিন কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এ ধরনের যে প্রতারণাগুলো হচ্ছে, এটা কি এনবিআর এর জন্য সতর্কবার্তা যে সামনের দিনেও তাদের দিকে কোনো কিছু আসতে পারে, কিংবা এনবিআর ও ধরনের আমরা যাকে বলি যে আমাদের ওরকম প্রস্তুতি আছে কিনা? হ্যাঁ, এনবিআরে আপনি জানেন যে অনলাইনে রিটার্ন দেওয়া এটা কিন্তু চালু করা হয়েছে কর অঞ্চল 8-এ এবং এলটিইউতে। এই দুটো অঞ্চলে আপনি অনলাইনে রিটার্নটা জমা দিতে পারেন, কিন্তু প্রসেস করতে পারেন না, যেটা শুধুমাত্র রিটার্নটা জমা দেওয়া। তো এই যে দুটো জায়গা দেওয়ার শুরু করার পর থেকে আমরা প্রসেসিংয়ের যে কাজটা, সেটা কিন্তু একটি প্রজেক্টের মাধ্যমে এখন এগিয়ে যাচ্ছি। একটি আন্তর্জাতিক কোম্পানি এই টোটাল অনলাইনে রিটার্ন সাবমিশনের যে প্রসেসটা, এটা ডেভেলপ করছে, এবং এটার যে সাইবার সিকিউরিটি যে প্রশ্নটা তুলেছেন, কিংবা ডাটার যে নিরাপত্তা প্রশ্ন তুলেছেন, এগুলো কিন্তু সার্বিক বিবেচনায় নিয়েই তারা কাজ করছে। এবং আপনি এখানে বিশ্বব্যাপী যে আমাদের অভিজ্ঞতা, আপনি সেটাও কিন্তু মাথায় নিতে হবে। যেমন এই যে আপনার অনলাইনের যে এবং ডিজিটাল যে পদ্ধতিতে আমেরিকাতে যেভাবে করা হয়, সেখানে কিন্তু এই সিকিউরিটি ভঙ্গ কিন্তু খুবই কম হয়। এবং আপনি ভারতের কথা আমি নিয়ে আসি, ভারত বেশ কিছুদিন আগে একটা পদ্ধতি চালু করেছে, কারো যদি কারো রিটার্নে ট্যাক্স ফেরত প্রাপ্য হয়, 15 দিনের মধ্যে তারা কিন্তু অনলাইনে ফেরত দিয়ে দিচ্ছে, তার আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক ফেরত চলে যাচ্ছে। এই যে ভারত এই যে সুন্দর ডিজিটাল পদ্ধতি আপনার প্রচলন করতে পেরেছে, সেখানে কিন্তু সকল ধরনের এই সাইবার সিকিউরিটির সমস্যাগুলো মাথায় নিয়েই করেছে। তা আমি মনে করি বাংলাদেশ এই ব্যাপারে এখন যথেষ্ট জ্ঞান অর্জন করেছে, এবং এনবিআরে অনেক দক্ষ লোক এখন আছে, এবং আরও দক্ষ লোক তৈরি করার জন্য এখানে আমি যতটুকু জানি যে সেখানে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা আছে। সৈয়দ আমিনুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আশা করছি সমস্যাগুলো পেরিয়ে বাংলাদেশের যে নতুন আয় করান এবং অন্যান্য বিষয়গুলো আরো অনেক দূরে এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।